সীমা পাউজা ম্যাডাম যে তদন্ত করেছিলেন সেই তদন্তে আমিও অন্তত সন্তুষ্ট নই, ভিকটিমের ফ্যামিলি মানে অভয়ের মা বাবা তো সন্তুষ্ট একদমই নয়। যে সন্দীপ ঘোষ বা অন্যান্য ক্রাইম সিনে যাদের দেখা গেছে তাদের ডিএনএ নিয়ে কেন মেলানো হবে না, হোয়ার ইজ আবেশ ব্যানার্জি, এই উত্তরটা মমতা ব্যানার্জি ফেসবুক লাইভে এসে দিক না। মমতা ব্যানার্জি থাকাকালীন এবং স্বাস্থ্যভবন কিন্তু অভিজ্ঞ এবং নিরপেক্ষর এগেনস্টে কোনো অ্যাকশন কিন্তু নেয় না। তাপস দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, হাইকোর্টের বিচারপতি তিনি বললেন যে বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে সিবিআই কে, কি বলবেন? দেখুন, যেটা হয়েছে এর আগের দিনও হাইকোর্টের বিচারপতিরা আগের গতকালের আগে যে শুনানি হয়েছিল তখনও হাইকোর্টের দুই বিচারপতি কিন্তু সিবিআই কে তীব্র ভৎসনা করেছিল এবং সিবিআই সেদিন জানিয়েছিল তারা যে প্রথম দেয়া হাইকোর্টের রায় এসআইটির যে অর্ডারটা হয়েছিল তারা বুঝতে সেটা ভুল করেছে। তারা ভেবেছিলেন যে আগের যিনি তদন্তকারী ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা ম্যাডাম উনি আছে কোথায়, কিন্তু বেসিক্যালি তখন হাইকোর্টের বিচারপতিরা বলেন যে না, আমরা যখন এসআইটির অর্ডার দিয়েছি জয়েন্ট ডিরেক্টর অফ সিবিআই এর নেতৃত্বে তখন তিনি আর থাকতে পারেন না, তার সেই সময়ই তিনি রিলিজড হয়ে গেছেন এবং আপনাদের নতুন তদন্তকারী অফিসারকে তদন্ত করতে হবে। তো সেই মতো অনুযায়ী তারা টাইম চেয়েছিলেন এবং টাইম চেয়ে গত 7 জুলাই তারা যেটা গতকাল জানিয়েছে যে নতুন ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে সন্দীপনী গর্গ অ্যাডিশনাল এসপি অফ সিবিআই উনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি যেটা এর আগেও যে শিয়ালদা কোর্টে হিয়ারিং হলো সেই হিয়ারিংয়েও জানিয়েছেন যে আমাদের নথি হস্তান্তর প্রক্রিয়া চলছে। দেখুন, এটা বলতে কোনো দ্বিধা নেই, আগে যে সীমা পাউজা ম্যাডাম যে তদন্ত করেছিলেন সেই তদন্তে আমিও অন্তত সন্তুষ্ট নই, ভিকটিমের ফ্যামিলি মানে অভয়ের মা বাবা তো সন্তুষ্ট একদমই নয়। তার কারণ হচ্ছে আমি একাধিক লুফলস তাদের সামনে আমরা যখন তুলে ধরেছি তখন কিন্তু সীমা পাউজা ম্যাডাম সেটাকে কর্ণপাত করেনি। কেন করেনি সেটা তিনিই বলতে পারবেন, সেই ব্যাপারে আমাদের অভিযোগ তো রয়েছেই। কিন্তু পরবর্তীকালে যে এসআইটি আসলো, দেখুন আমাদের একটা অভিযোগ ছিল আরজি করের 8 তলায় যে ওটি কমপ্লেক্স আছে তার ভিতরে একটি নির্দিষ্ট রুমে কিছু অস্বাভাবিক জিনিস দেখা গেছিল এবং সেই রুমটাই প্রবাবেল আমাদের একটা ধারণা যে সেখানে কিছু হলেও হতে পারে, সেখানে মার্ডার হোক বা না হোক সেটার থেকেও বড় ব্যাপার হয়তো কিছু একটা হয়েছে। সেইভাবে কিন্তু আমরা কিন্তু অভিযোগ জানিয়েছিলাম যে সেটা সিএফএসএল করা হোক, কিন্তু সীমা পাউজা ম্যাডাম প্রায় 2 বছরের কাছাকাছি তিনি যে তদন্ত করেছেন বারবার এদিক থেকে ওদিক করেছেন, অথচ দেখা যাচ্ছে সেই ঘরটায় কখনো যায়নি। কিন্তু এসআইটি যেদিন প্রথম আরজি করে আসেন জয়েন্ট ডিরেক্টর আইপিএস সম্মত অনুরাগ কুমার স্যার তার আন্ডারে তারা কিন্তু সেই ঘরে ঢুকেছিলেন এবং ঢুকে সেখানে ফটোগ্রাফি করেছিলেন। কিন্তু রিসেন্টলি যিনি ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে ডিক্লেয়ার্ড হয়েছেন সন্দীপনী গর্গ এএসপি অফ সিবিআই, ওনাদের যে টিম এদিন কিন্তু এসেছিল এবং আরজি করে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন, সেখানে কোনো আধিকারিক বা আমাদের হসপিটাল কর্তৃপক্ষ বা কাউকে ঢুকতে দেয়নি, অতএব তারাই জানে। এবং হাইকোর্টে তারা জানিয়েছে যে তাদের একটু সময় লাগছে এবং তারা সেই মতো তদন্ত করে ভিকটিমের মা বাবার বয়ান রেকর্ড করেছেন সম্ভবত 8 তারিখে 7 তারিখে দায়িত্ব নেওয়ার পরে এবং সেই জায়গাগুলো খতিয়ে দেখছে। কিন্তু বিচারপতিরা এর আগের অর্ডারেও তারা ক্লিয়ারলি বলেছিল যে ডক্টর অভয় তার সাথে যখন ডিউটিতে ছিল তার যারা বা সেই সময় কলিগ ছিল যে কেউ জুনিয়র কেউ সিনিয়র বা তার ব্যাচমেট, তাদের সাথে ওই জায়গায় যে ডিউটি থেকে শুরু করে পরের দিন শ্মশানে যাওয়া বা শ্মশানে তার বডি দাহ করা পর্যন্ত পুরো ঘটনাক্রমে কি হলো সেটাকে সম্পূর্ণভাবে তদন্তের আওতায় আনার কথা কিন্তু বলেছে, যে পুরোটা দেখতে হবে এই জায়গায় কোনো ফাঁক আছে কিনা। এবং এটা কিন্তু আমরাও একই অভিযোগ করেছি যে সেটা বেশ কিছু জায়গায় লুফলস রয়েছে। যেমন আপনি যদি সিসিটিভি বলেন, সিসিটিভিতে লুফলস রয়েছে। সিসিটিভিতে অভয় যেটা হাইকোর্ট শিয়ালদা কোর্টে জমা দিয়েছে যে কনভিকশন অর্ডার হয়েছে, সেখানে অভয়া কোথায় তার প্রেজেন্স আমি অন্তত সেখানে দেয়া নেই, শুধুমাত্র সঞ্জয় রায় ঢুকছে বেরোচ্ছে এইটুকু আইডেন্টিফাই হয়েছে। যেন মনে হচ্ছে সঞ্জয় রায় ক্রিমিনাল, তাকে যে কোনো ভাবে প্রমাণ করতে হবে এটাই করেছে। ডিএনএ তে কন্টামিনেশন বলে চালানো হয়েছে, কিন্তু কন্টামিনেশন মিনস এক্সট্রা ডিএনএ, সেই এক্সট্রা ডিএনএটা কার সেটা নিয়ে কিন্তু আমাদের অভিযোগ ছিল যে সন্দীপ ঘোষ বা অন্যান্য ক্রাইম সিনে যাদের দেখা গেছে তাদের ডিএনএ নিয়ে কেন মেলানো হবে না। এবং সর্বোপরি একটা কথা আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে দেখুন, এই যে অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি যখন সুপারি কিলার বললেন মদন মিত্র, তিনি 10 কোটি টাকার মানহানির মামলা করলেন, অথচ অভয়ের মা বাবা যখন বললেন যে আবেশ ব্যানার্জি এই ঘটনার সাথে যুক্ত থাকে, কারণ আবেশ ব্যানার্জি মমতার ভাইপো এবং তিনি হচ্ছে ডাক্তার যতদূর আমি জানি কেপিসি মেডিকেল কলেজ থেকে সম্ভবত পাস আউট এবং তার নামটাই উঠে আসছে। তো দেখুন, উঠে আসার পরে আমি একাধিকবার বলেছি, এটাও আমি অন্তত যেটুকু তথ্য পেয়েছিলাম তাতে এই নামটা উঠে এসেছিল, আরো একজনের নাম উঠে এসেছিল,
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজ পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জি নিজে এত ফেসবুক লাইভ করে, প্রায় মাঝে মধ্যেই তো ফেসবুক লাইভ করছে, তো তার ফ্যামিলির একজনকে যখন অভিযুক্ত করা হচ্ছে, অভিযোগের তীর যাচ্ছে, মমতা ব্যানার্জি ফেসবুকে এসে কেন বলছে না? আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি সাহস থাকে ফেসবুকে এসে ওই লাইভ করে বলুক যে আমার ভাইপো এতে দায়ী নয়, ওনার ভাইপোকে বাঁচাতে সেদিন পশ্চিমবঙ্গের সমস্ত শক্তি নামিয়ে দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই ভাইপো কোথায়? এই রাজ্যে কি আছে? আমার তো মনে হয় না এই রাজ্যে আছে, অন্য কোনো কান্ট্রিতে হয়তো লুকিয়ে আছে। তাকে বের করে নিয়ে এসে সামনে নিয়ে আসা হোক, এবং সিবিআইকে অনুরোধ করব তার কল রেকর্ড, সে কি করছিল এবং সে কি কাজ করে আমরা জানি না। দেখুন, ডাক্তারি সূত্রে তো এইটুকু জানি, কোনো মেডিকেল কলেজে দেখুন, আমি যদি এখন কোনো কারোর খোঁজ খবর নিই, বন্ধু বান্ধব হোক, সিনিয়র জুনিয়র হোক, আমাদের ডাক্তারি নেটওয়ার্ক মানে একটা বড় নেটওয়ার্ক। আজকে কেউ লন্ডনে আছে, কেউ আমেরিকায় আছে, খোঁজ নেওয়াটা কোনো ব্যাপার না। সে আবেশ ব্যানার্জি যদি ডাক্তারি পাশ করেছে, তার বিয়ের জন্য নর্থ বেঙ্গলের গোটা ডাক্তার এবং একটা নার্সিং স্টাফকে তার বিয়েতে নিয়ে যাওয়া হয়েছিল। হোয়ার ইজ আবেশ ব্যানার্জি? এই উত্তরটা মমতা ব্যানার্জি ফেসবুক লাইভে এসে দিক না। যাদের এত মান সম্মান, 10 কোটি টাকার মানহানির মামলা করতে পারেন, আর আজ কয়েক মাস হয়ে গেল যখন তার দিকে অভিযোগের তীর যাচ্ছে, আজ পর্যন্ত মানহানির মামলা দূরে থাক, কোথায় আছে মিডিয়া খুঁজে পাচ্ছে না। আমরা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ ছেড়ে দিন, নোটিশ পাঠানো তো দূরে থাক, যদি মমতা ব্যানার্জির সাহস থাকে সামনে এসে নোটিশ ধরিয়ে বলুক যে তাদের মানহানি হয়েছে, যদি সত্যিই তার মান সম্মান থাকে। কিন্তু আমি তো অন্তত দেখতে পেলাম না যে লাস্ট কয়েক মাসে সে কোনো নোটিশ পাঠালো কাউকে। আমি তো অনেকবার বলেছি আমাকেও পাঠাতে সাহস না, যদি সাহস থাকে ফেসবুকে এসে বলুন। আমরা দেখছি বারবার হাইকোর্টের বিচারপতি তার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআই কে, এবং হাইকোর্টের বিচারপতি তিনি বলছেন যে তদন্ত ফের বিপথে চালিত যেন না হয়। এই বারবার প্রশ্নের মুখে ঠিক কেন? দেখুন, আমাদের একটা জিনিস বরাবর যেটা দেখা যায় যে সিবিআই হচ্ছে প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। সারা ভারতবর্ষে তারা যখন তদন্ত করে, কেজরিওয়াল জেলে যেতে পারেন, হেমন্ত সোরেন জেলে যেতে পারেন, এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি জেলে যেতে পারেন, কেন ভাইপো অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কেন জেলে যাবে না? এটা তো সবার মনে প্রশ্ন। যতদিন না জেলে যাবে ততদিন তো সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরের উপরে আমাদের একটা প্রশ্ন থেকেই যাবে। শুধুমাত্র চুনোপুটিকে অ্যারেস্ট করলে তো হবে না, এবং এই যে চোর পুলিশ খেলা, সেটাও চলবে না। আর এটা সারদা তদন্তও নয় যে আপনি বছরের পর বছর চালাবেন। এটা একটা রেপ অ্যান্ড মার্ডার কেস। সেই রেপ অ্যান্ড মার্ডার কেসকে আপনি যদি ভাবেন যে এই স্লোলি তদন্ত করব, সেটা চলবে না। দেখুন, আমার যেটা মনে হয়, একটা যে কোনো ডিপার্টমেন্ট, আমাদের যেমন ডাক্তারি সমাজে ভালো খারাপ আছে, তেমনি পুলিশ ডিপার্টমেন্টেও আছে। সেই সীমা পাহুজা ম্যাডাম কি তদন্ত করলেন যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এসে বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করতে হলো। সাসপেন্ড করার সময় তিনি তো বলেছেন যে প্রাইমা ফেসি তাদের এগেনস্টে পাওয়া গেছে, এবং ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এখনো পর্যন্ত চলছে। তার মানে সিবিআই গাফিলতি ছিল। আমাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো কোনো অংশেই ভুল নয়। আজকে কেন 8 তলায় এসআইটিকে, নতুন যে টিম, তারা 8 তলায় যাচ্ছে? কেন 2 বছর ধরে সীমা পাহুজা ম্যাডাম গেল না? এই প্রশ্নের উত্তর তো সীমা পাহুজাকে ম্যাডামকে দিতে হবে। এবং আমি মনে করি অন্তত সিবিআই এর উচিত সীমা পাহুজা ম্যাডাম এবং তাদের টিমের এগেনস্টে তদন্ত করা দরকার। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তদন্ত করুক যে কেন তিনি এই তদন্তটা ঠিকঠাক ভাবে করলেন না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টে ধাক্কা খেলেন আরজিকর কাণ্ডে যে থ্রেড কালচারের অভিযুক্ত অভিজ্ঞ, ওনার বিরুদ্ধে এক বিভাগীয় তদন্ত চলছিল, এবং উনি এই বিভাগীয় তদন্তের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে যান, এবং হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয়, এবং 4 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে রিপোর্ট পেশ করতে হবে। কি বলবো? দেখুন, এই যে থ্রেড কালচারের বড় দুই মাথা, একটা যে অভিজ্ঞ আর একটা বিরূপাক্ষ বিশ্বাস। আমি একটা ব্যাপারে খুব অখুশি, মানে এটা নিয়ে আমি বারবার বলেছি, আমি জানি না এখন স্বাস্থ্য ভবন এটা নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে বা নেবে। প্রথমত, আমি যখন দিল্লিতে ছিলাম সেই সময় এদের বিরুদ্ধে অর্ডারটা জারি হয়। বেসিক্যালি এটা কিন্তু এদের যে তদন্ত কমিটি বসিয়েছিল, সেটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসিয়েছিল, এবং সেই যে 4 জনের কমিটি আর একটা 3 জনের কমিটি ছিল, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল মিলিতভাবে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল মমতা ব্যানার্জি থাকাকালীন, এবং স্বাস্থ্য ভবন কিন্তু অভিজ্ঞ এবং বিরূপাক্ষর এগেনস্টে কোনো অ্যাকশন কিন্তু নেয় না। কিন্তু আমাদের এই সরকার, নতুন সরকার আসার পরেই সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে যে তদন্ত কমিটির দেওয়া তদন্ত রিপোর্ট কিন্তু সত্যি। এবং আপনি ওই দেখেন যে অভিজ্ঞদের এগেনস্টে ওর যে এডুকেশন রিলেটেড, যেটা ও জেনারেল সার্জারি করছিল পিজিতে, সেই টার্মিনেশন, সেটা একটা আলাদা দিক, সেই দিকের ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু বিভিন্ন কলেজে থ্রেড কালচার চালিয়েছে, এবং তার জন্য তারা যে রেকমেন্ডেশনটা দিয়েছিল, সেই রেকমেন্ডেশন যদি আপনি পড়ে থাকেন, আমাদের যে কোনো ডাক্তারকে যেখানেই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, এই মেডিকেল কাউন্সিলকে কিন্তু ডিসিশন নিতে হয়, এবং ওর এগেনস্টে যে সমস্ত অভিযোগ আছে তার ভিত্তিতে কিন্তু এফআইআর হওয়া উচিত, এবং তখন সেটা কিন্তু স্বাস্থ্য ভবন লিখিত নির্দেশিকায়
ডব্লিউবিএমসি কে পাঠিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ডব্লিউবিএমসি তার বিরুদ্ধে কোনো এফআইআর করেছে বলে আমার অন্তত জানা নাই। ইনক্লুডিং আপনাকে বলছি বিরূপাক্ষ বিশ্বাস, তার 1 বছরের শেষে তার মানে সে যে সার্ভিসটা দিত তারপরে সে তাকে বন্ধ করে দেয়া, এবং তার ভিত্তিতে যে রিপোর্টটা মানে তার এগেনস্টে যে রিপোর্টটা ছিল সেই 2 বছর সার্ভিস না দেওয়ার জন্য তার 20 লক্ষ টাকা স্বাস্থ্য ভবনে জমা দিতে হবে। দেখুন 20 লক্ষ টাকার ব্যাপার, সে দেবে সেটা আলাদা ইস্যু, ওরা যা করেছে তাতে কোনো ব্যাপার না, কিন্তু মুশকিলটা হচ্ছে ওর এগেনস্টে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, থ্রেট কালচার, থ্রেট দেয়া, মহিলা ঘটিত অভিযোগ। এমনকি এই যে এখন যিনি সাগর দত্ত মেডিকেল কলেজের বর্তমান যিনি প্রিন্সিপাল স্যার আছেন প্রফেসর পার্থপ্রতিম স্যার, প্রধান স্যার, উনি কিন্তু ওকে অ্যারেস্ট করেছিল, কিন্তু এই যে সুদীপ্ত রায় তিনি কিন্তু ছাড়িয়ে নিয়ে এসেছিল। এবং আমি আপনাকে বলছি যে ডব্লিউবিএমসি আজ পর্যন্ত এই দুজনের নামে এফআইআর কেন করেনি, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে এই এখন ডব্লিউবিএমসির হচ্ছে যে চেয়ারম্যান আছে এই সুদীপ্ত রায়, এই প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট, আর হচ্ছে সুশান্ত রায়, এরা অভিযোগ, এদেরকে দায়ী, এরা হচ্ছে সম্পূর্ণভাবে দায়ী। কিন্তু 3 জন যে নমিনেটেড মেম্বার অলরেডি স্বাস্থ্য ভবন থেকে হয়েছেন, আমি আশা করছি তারা হয়তো পদক্ষেপ নেবেন, কিন্তু প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের হাতেই ক্ষমতা থাকে, এদের এগেনস্টে কেন অ্যাকশন নেওয়া হয়নি এবং স্বাস্থ্য ভবন এই ব্যাপারটাও কিন্তু দেখুক। এদের এগেনস্টে এফআইআর হওয়াটা জরুরি, এফআইআর হয়ে তদন্ত হওয়া উচিত, বিশেষ করে বিরূপাক্ষর এগেনস্টে, সেটা কিন্তু আজ পর্যন্ত স্বাস্থ্য ভবনের এই মানে ডব্লিউবিএমসির তরফে থেকে কিন্তু হয়।